হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিফার রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব নলেজ ইঞ্জিনিয়ারিং এর গ্রাফ নিউরাল নেটওয়ার্ক বা জিএনএন। তো গ্রাফ নিউরাল নেটওয়ার্ক জানার আগে আমাদের জানতে হবে নিউরাল নেটওয়ার্ক কি। যদিও আমরা জানি নিউরাল নেটওয়ার্ক কি, কারণ এর আগের সেমিস্টারে আমরা নিউরাল নেটওয়ার্ক পড়ে এসেছি, তারপরে আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি যাতে আপনার জিনিসটা বুঝতে ইজি হয়। মেনলি এখানে থিওরিটিক্যাল পার্ট কোশ্চেন আসতে পারে, ম্যাথ আসার পসিবিলিটিস অনেক বেশি, বাট কম্বাইন্ড কোশ্চেনও আসতে পারে, থিওরি ম্যাথ মিলাই আসতে পারে, একটা বড় ম্যাথ আসতে পারে, ঠিক আছে। তা আসেন আমরা থিওরিটিক্যাল পার্টটাকে দেখে তারপরে ম্যাথ দেখব। তো নিউরাল নেটওয়ার্কটা কি? এ নিউরাল নেটওয়ার্ক ইজ এ কম্পিউটেশনাল মডেল ইন্সপায়ার্ড বাই হিউম্যান ব্রেন, অর্থাৎ মানুষের মস্তিষ্ক যেরকমভাবে চিন্তা ভাবনা করে ঠিক সিমিলার ওয়েতে এমন একটা কম্পিউটেশনাল মডেল তৈরি করা হয়েছে যেটাকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক। অর্থাৎ মানুষের ব্রেন যেভাবে কাজ করে জিনিসকে অবজার্ভ করে, তারপর সেখান থেকে তার আহ, বোঝার চেষ্টা করে যে কোনটা ভালো কোনটা খারাপ, এরপর তারপর একটা সে কাজ করতে চায়, তাই না? এই জিনিসটাই হচ্ছে নিউরাল নেটওয়ার্ক করে থাকে। তো এখানে কি কি থাকে? নিউরন থাকে বা কিছু নোড থাকে, কানেকশন গুলো থাকে, সেগুলোর মধ্যে ওয়েট দেওয়া থাকে, এবং লেয়ার থাকে তিনটা মেনলি, সেটা হচ্ছে ইনপুট লেয়ার, হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ার। এই তিনটা লেয়ার থাকে। এখন আমরা দেখবো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বা এএনএন। তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কি করে, যে আমাদের ইনপুট নেয়, এরপর সেটাকে প্রসেস করে, আমাদের যেই কানেকশনগুলো দেওয়া থাকবে সেগুলোর যে ওয়েটগুলো থাকবে সেগুলোর উপর ডিপেন্ড করে প্রসেস করে, এবং সেখান থেকে একটা আউটপুট প্রডিউস করে। এটাই হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কাজ। তো ওয়েট বলতে কি বোঝায়? ওয়েট হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু, যেটা হচ্ছে এজে দেওয়া থাকে। এজ বলতে যেটা দুটা ভার্টেক্সের মধ্যে কানেক্টিং পয়েন্ট, তাই না? এই ওয়েট দিয়ে কি বোঝা যায়? যে এই ওয়েট দিয়ে বোঝা যায় যে আমাদের কোন ইনপুটটার ইম্পর্টেন্স বেশি, অর্থাৎ যেটা সবচেয়ে বেশি ওয়েটটা হায়ার, এই যে মোর হায়ার ওয়েট মোর ইনফ্লুয়েন্স, অর্থাৎ যেটার ওয়েট বেশি হবে সেটাকে আমরা বেশি ইনফ্লুয়েন্স করবো, যেটার প্রায়োরিটি বেশি, এটা আর কি। তো এখানে অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে ইউজ করা হয় রেলু, সিগময়েড, ট্যান এইচ, এগুলো ইউজ করা হয়। ব্যাক প্রপোগেশন কি করা হয়? যে অ্যালগোরিদমকে আপডেট, মানে ওয়েটকে আপডেট করা হয়, এবং আবার কি করা হয়, প্রথম থেকে আবার চেক করতে করতে আসা হয়। যদি আবার এরর পাওয়া যায়, আবার চেক করতে, ওয়েট আপডেট করে আবার চেক করতে করতে আবার আসা হয়। এরকম ভাবে আমরা একটা মডেলকে ইমপ্রুভ করি ইররকে সলভ করার মাধ্যমে, স্টেপ বাই স্টেপ। ব্যাক প্রপোগেশন কিন্তু আমরা নিউরাল নেটওয়ার্কে অলরেডি পড়ে আসছি, তাই না? তো সেখানে কি হয়, ফ্লোটা কিভাবে হয়? প্রথমে ফরওয়ার্ড পাস হয়, এরপর ইরর ক্যালকুলেশন করা হয়, এরপর ব্যাকওয়ার্ড পাস হয়, এবং সেখান থেকে ওয়েটকে অ্যাডজাস্ট করা হয়ে থাকে, ওয়েট এবং বায়াসকে। তো নিউরাল নেটওয়ার্কের টাইপগুলো কি কি হতে পারে? ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক এবং গ্রাফ নিউরাল নেটওয়ার্ক। তো দেখেন ফিড ফরওয়ার্ডটা কি? ডেটা ফ্লো ইন ওয়ান ডিরেকশন, ডেটাটা একদিকে ফ্লো হবে, এখানে কোনো লুপ থাকবে না। কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা সিএনএনটা কি? যে এটা হচ্ছে ইমেজ নিয়ে কাজ করে, এবং ইমেজ থেকে যেই ফিচারগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে এক্সট্রাক্ট করে, তাই না? এটা তো আমরা পড়ে আসছি অলরেডি। রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আরএনএনটাও কিন্তু আমরা পড়ে আসি, যেটা হচ্ছে টেক্সট বা টাইম সিরিজ বা সিকোয়েন্স নিয়ে কাজ করে থাকে, এবং এখানে একটা মেমোরি আছে, এলএসটিএম এর যে কনসেপ্টটা সেটা আর কি। তো দেখেন এই প্রথম তিনটা যে নিউরাল নেটওয়ার্ক সেটা কিন্তু আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস সেমিস্টারে যে নিউরাল নেটওয়ার্ক সাবজেক্ট ছিল সেখানে পড়ে এসেছি। তো এবার আমাদের যে নতুন হচ্ছে গ্রাফ নিউরাল নেটওয়ার্ক বা জিএনএন। A neural network designed to work with graph structure data, যে ডেটাগুলো স্ট্রাকচারটা গ্রাফ আকারে, সেগুলোকে নিয়ে কাজ করার জন্যই মেনলি জিএনএন বা গ্রাফ নিউরাল নেটওয়ার্কটা বিল্ড করা হয়েছে। এখানে কি করা হয়, হ্যান্ডেল, মানে নোডকে হ্যান্ডেল করা হয়, সেই সাথে এজকেও নিয়ে কাজ করা হয়, এবং তাদের মধ্যে নোড এবং এজের মধ্যে রিলেশনশিপ গুলো সেগুলোকে নিয়েও কাজ করা হয়। তো এখান থেকে একটা কমন টাইপের থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ইউক্লিডিয়ান ভার্সেস নন ইউক্লিডিয়ান ডেটা। তো ইউক্লিডিয়ান ডেটাটা কি? যে সেটা হচ্ছে ইমেজ হতে পারে, গ্রিডস হতে পারে, এগুলো হচ্ছে ইউক্লিডিয়ান ডেটা। আর নন ইউক্লিডিয়ান ডেটাটা কি? সেটা হচ্ছে গ্রাফ বা সোশ্যাল নেটওয়ার্ক, যেগুলো সেগুলো হচ্ছে নন ইউক্লিডিয়ান ডেটা। তো দেখেন ইমেজ বলতে কি? সিএনএন, যেটা আমরা আগের সেমিস্টারে পড়ে এসেছি, তাই না? আর নন ইউক্লিডিয়ান বলতে গ্রাফ, অর্থাৎ যখন আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে গ্রাফ নিউরাল নেটওয়ার্ক, এটা হচ্ছে নন ইউক্লিডিয়ান ডেটা। ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে যে এই ট্রেডিশনাল নিউরাল নেটওয়ার্কটা কেন গ্রাফের ক্ষেত্রে কাজ করলো না, কেন গ্রাফের জন্য আলাদাভাবে নিউরাল নেটওয়ার্ককে বিল্ড করা লাগছে? কারণ গ্রাফ হচ্ছে ইরেগুলার হতে পারে, গ্রাফের স্ট্রাকচার একটা এক এক রকম হতে পারে। নো ফিক্সড সাইজ অর অর্ডার, কোনো অর্ডার বা ফিক্সড সাইজ কিন্তু গ্রাফের নাই। গ্রাফ ছোট হতে পারে, বড় হতে পারে, কমপ্লেক্স হতে পারে, সিম্পল হতে পারে, বিভিন্ন ক্যাটাগরি হতে পারে গ্রাফ। কমপ্লেক্স রিলেশনশিপ থাকে, যেমন ধরেন বাইপারটাইটে একটার সঙ্গে একটা, মানে প্রতিটা নোডের সঙ্গে প্রতিটা নোডের কিন্তু কানেকশন থাকে।
আবার যদি দেখেন যে সাইকেল গ্রাফ, একটা নোড থেকে শুরু হয়ে পুরো গ্রাফটা ট্রাভার্স করে আবার সেম ভার্টেক্সে যেয়ে শেষ হয়, এরকম যে বিভিন্ন ধরনের রিলেশনশিপ হতে পারে একটা গ্রাফের ক্ষেত্রে। কিন্তু অনেক টাইপের পসিবল রিলেশনশিপ হতে পারে, সেটা হতে পারে বাইপারটাইট, হতে পারে সাইকেল, হতে পারে কমপ্লিট গ্রাফ, হতে পারে লেভেল গ্রাফ, হতে পারে আনলেভেল গ্রাফ, বিভিন্ন ক্যাটাগরি হতে পারে এই জিনিসটা আর কি। যেখানে কি বলা হয়েছে যে সিএনএন বা আরএনএনটা এই স্ট্রাকচারগুলোকে প্রপারলি হ্যান্ডেল করতে পারে না, যার ফলে অনেকে এই জিএনএন বা গ্রাফ নিউরাল নেটওয়ার্ককে নিয়ে আসা লাগছে। তো গ্রাফ নিউরাল নেটওয়ার্কের কোর আইডিয়াটা কি, যেখানে মেসেজকে পাস করা হয় ফ্রেমওয়ার্কের মাধ্যমে। ইচ নোড আপডেটস ইটস ফিচার ইউজিং নেইবার্স। তো আমরা যখন ম্যাথ দেখবো তখন খুব ইজিলি জিনিসটা বুঝতে পারবো। তো এখানে আমরা প্রথমে কি করবো, প্রথম ধাপে আমরা অ্যাগ্রিগেট করব কালেক্ট ইনফরমেশন ফ্রম নেইবার্স। নেইবার থেকে যেটা আমরা জানতে চাওয়া হবে সে তার ইমিডিয়েট যে নেইবারগুলো সেগুলো থেকে আমরা ইনফরমেশনকে কালেক্ট করব। এরপর কি করব, আপডেট করব। আপডেট করবো কীভাবে, যে কম্বাইন্ড উইথ ওন ফিচার্স, অর্থাৎ যার সঙ্গে আমরা কম্বাইন মানে যার উপর বেস করে আমরা নেইবারগুলোকে ফিক্সড করলাম। অর্থাৎ ধরেন আপনি একজন মানুষ, আপনার দুজন নেইবার আছে, ঠিক আছে? তাদের নেইবারগুলোর আমরা কি করলাম, ইনফরমেশন কালেক্ট করলাম এবং আপনার সঙ্গে তাদের অর্থাৎ নেইবারগুলোর একটা কম্বাইন রেজাল্ট দিলাম, সেটাই হচ্ছে আপডেট ভ্যালু হিসেবে আসবে। তো আমরা যখন এক্সাম্পল দেখবো তখন খুব ইজিলি বুঝতে পারবো। এখন দেখেন এখানে বলা হয়েছে ওয়াই উই নিড ওয়েট ম্যাট্রিক্স ডাব্লিউ। তো ওয়েট ম্যাট্রিক্স নিয়ে আমাদের কাজ করতে হবে। ওয়েট ম্যাট্রিক্স কোশ্চেনে দেওয়া থাকবে। এটা কেন ইউজ করা হয়, ট্রান্সফর্ম ফিচার, অর্থাৎ ফিচারকে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে ইউজ করা হয়। লার্ন ইম্পর্টেন্স অফ প্যাটার্ন, অর্থাৎ আমাদের যে প্যাটার্নের যে ইম্পর্টেন্সটা সেটাকে লার্ন করার জন্য কিন্তু ওয়েট ম্যাট্রিক্সটা খুব কাজ করে, এবং মডেলকে জেনারেলাইজ করার জন্য কিন্তু কাজ করে থাকে। উইথাউট ওয়েট ম্যাট্রিক্স বা ডাব্লিউ আমাদের মডেল কিন্তু লার্ন করতে পারবে না। আচ্ছা, আমাদের গ্রাফ নিউরাল নেটওয়ার্কটা ট্রেনিং দেওয়া হয় কোন প্রসেসে, সেটা হচ্ছে ফরওয়ার্ড পাস করা হয় প্রথমে, পাস ডেটা থ্রু লেয়ার্স, কম্পিউট আউটপুট, অর্থাৎ লেয়ারের মধ্যে থেকে তাদের ডেটাকে পাস করা হয় এবং সেখান থেকে আউটপুটকে কম্পিউট করা মানে ক্যালকুলেট করা হয় আর কি। এরপরে সেখান থেকে লস ক্যালকুলেশন করা হয়, যেখানে ক্রস এন্ট্রপি ইউজ করা হয় যদি সেখানে ক্লাসিফিকেশনে কাজ করা হয়ে থাকে। আদারওয়াইজ যদি রিগ্রেশনে কাজ করা হয়ে থাকে সেখানে মিন স্কোয়ার ইররটাকে ইউজ করা হয়। ব্যাকওয়ার্ড পাসে কি করা হয়, আমাদের গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করা হয় এবং ওয়েটকে আপডেট করে ব্যাক প্রপোগেশন করা হয়। ক্লিয়ার? এগুলো একদম বেসিক কনসেপ্ট, এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেনও আসতে পারে, সেজন্য জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশটও নিতে পারবেন। আচ্ছা, তো এখানে মেনলি তিনটে টাস্ক হয়ে থাকে। থ্রি মেন টাস্ক টাইপ হচ্ছে নোড লেভেল টাস্ক, একটা হচ্ছে এজ লেভেল টাস্ক, আর একটা হচ্ছে গ্রাফ লেভেল টাস্ক। তো দেখেন নোড লেভেল টাস্কে কি করা হয়ে থাকে, প্রেডিক্ট নোড লেভেল, যেমন ধরেন ক্লাসিফাই ইউজার্স ইন সোশ্যাল নেটওয়ার্ক। কোনো সোশ্যাল নেটওয়ার্ক যদি আমরা ইউজারকে ক্লাসিফাই করার চেষ্টা করি, সেটা হচ্ছে কি ইউজার হচ্ছে কি একটা নোড। তো এই জিনিসটা হচ্ছে নোড লেভেল টাস্ক। যদি এজ লেভেল টাস্ক চিন্তা করি, প্রেডিক্ট রিলেশনশিপ, যেমন ধরেন লিঙ্ক প্রেডিকশন, কোনো একটা সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের লিঙ্ক যদি আমরা প্রেডিক্ট করতে চাই যে এইটা হচ্ছে এই ওয়েবসাইটের বা এই মিডিয়ার হচ্ছে লিঙ্ক হতে পারে, এটাই হচ্ছে এজ লেভেল টাস্ক। অর্থাৎ যেমন ধরেন আপনার ফেসবুকটা হচ্ছে একটা নোড, বাট ফেসবুকের মধ্যে কি থাকে, আপনার প্রোফাইলের একটা লিঙ্ক থাকে, আপনার ফ্রেন্ডের প্রোফাইলে একটা লিঙ্ক থাকে, এই জিনিসগুলো হচ্ছে নোড, অর্থাৎ যেগুলো দিয়ে আপনারা ফেসবুকের মধ্যে কানেক্টেড হন সেগুলোই আর কি। এরপর হচ্ছে গ্রাফ লেভেল টাস্ক, সেখানে কি করা হয় যে পুরো গ্রাফটাকে লেভেল হিসেবে ধরা হয়, এবং যেমন ধরেন মলিকিউলার ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কিন্তু এই গ্রাফ লেভেল টাস্কটা ইউজ করা হয়ে থাকে। কমন টাইপের আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে জিএনএন এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজটা কি, যে এটা হচ্ছে গ্রাফ টেনে কাজ করতে পারে, এটা হচ্ছে রিলেশনশিপকে ক্যাপচার করতে পারে, এটার স্ট্রাকচারটা ফ্লেক্সিবল, এবং এটা রিয়েল ওয়ার্ল্ড মানে প্রবলেমকে সলভ করার ক্ষেত্রে খুব পাওয়ারফুল একটা রোল কিন্তু সে পালন করে। আর ডিসঅ্যাডভান্টেজটা কি, যে এটা কম্পিটিশনালি হচ্ছে এক্সপেন্সিভ, হার্ড টু ট্রেন অন লার্জ গ্রাফ, অর্থাৎ কোনো গ্রাফ যদি অনেক বেশি বড় হয়ে থাকে সেক্ষেত্রে সেটাকে ট্রেন করা অনেক বেশি কঠিন হয়ে যায়। ওভার স্মুদিং প্রবলেম, এখানে একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে ওভার স্মুদিং প্রবলেম হতে পারে, যেটা কিনা আমাদের গ্রাফের সঙ্গে আউটপুটের সামঞ্জস্যকে হ্যাম্পার করতে পারে। এখানে কি প্রয়োজন হয়, অনেকগুলো ডেটার প্রয়োজন হয়, যেহেতু একটা গ্রাফে অনেকগুলো কানেকশন থাকে সেক্ষেত্রে অনেকগুলো কানেকশনকে আমাদের ইনপুট হিসেবে দেওয়া লাগে এবং সেখান থেকে অনেকগুলো আউটপুট আমরা পাই, সেটাকে আবার কম্বাইন করা লাগে, ওয়েট দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করা লাগে, অনেক কমপ্লেক্স একটা কাজ হয়ে যায়। এই জন্য হচ্ছে এটা তার ডিসঅ্যাডভান্টেজ। তা আসেন, অনেক থিওরিটিক্যাল পার্ট দেখলাম, আর কথা না বাড়িয়ে এখন ডিরেক্ট ম্যাথে চলে যাই, যে এখান থেকে কিরকম টাইপের ম্যাথ আসতে পারে আর কি। তো দেখেন,
আমাদের কোশ্চেনে সাপোজ এরকম একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফের মধ্যে নোট কয়টা আছে? নোট আছে হচ্ছে 5টা। 5টা নোট কি কি আছে? অ্যালিস, বব, ইভ, ডেভ আর ক্যারল। তাদের ইনিশিয়াল ওয়েট দেওয়া আছে এবং এই যে অ্যালিস, বব, ইভ, ডেভ, ক্যারল এদের সবার দেখেন প্রবাবিলিটি বা মান দেওয়া আছে, মানে এখানকার তাদের যে কানেকশনগুলো সেগুলোর মান দেওয়া আছে। এখন দেখেন এই যে লেখা আছে স্পোর্টস টেক, স্পোর্টস টেক, স্পোর্টস, অর্থাৎ অ্যালিস হচ্ছে স্পোর্টস পছন্দ করে, বব হচ্ছে টেক টাইপের জিনিস পছন্দ করে, অর্থাৎ প্রযুক্তি বিষয়ক জিনিস আর কি। আবার দেখেন ইভ হচ্ছে খেলাধুলা পছন্দ করে, ডেভ হচ্ছে প্রযুক্তি জিনিস পছন্দ করে, আবার ক্যারল হচ্ছে স্পোর্টস টাইপের জিনিস পছন্দ করে। ঠিক আছে, ট্যারিসের জন্য দেখেন মান দেওয়া আছে স্পোর্টসের জন্য, মানে তাদের প্রবাবিলিটি আর কি, স্পোর্টসের জন্য 1.0, টেকের জন্য তার হচ্ছে 0.0। তার কোনো মানে ইন্টারেস্টই নেই টেকনোলজি নিয়ে, তার সম্পূর্ণ ইন্টারেস্ট হচ্ছে স্পোর্টসের জন্য। সেমভাবে বব, ক্যারল, ডেভ, এভ এগুলো সবার জন্য দেখেন প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে স্পোর্টস, দ্বিতীয় যে ভ্যালুটা সেটা হচ্ছে টেক। ঠিক আছে, এগুলোর মান দেওয়া আছে। তাহলে যদি মান খেয়াল করে দেখি তাহলে দেখতে পাচ্ছি স্পোর্টসেই অ্যালিসের সম্পূর্ণ মান দেওয়া আছে, টেকে হচ্ছে 0.0, তাহলে সে হচ্ছে স্ট্রংলি স্পোর্টস ওরিয়েন্টেড। ঠিক আছে, ববের ক্ষেত্রে যদি চিন্তা করি দেখেন এখানে তার স্পোর্টসে কোনো ইন্টারেস্ট নাই, তার পুরো ইন্টারেস্ট হচ্ছে টেকে, তাই না? তাহলে স্ট্রংলি টেক ওরিয়েন্টেড। কেরলের ক্ষেত্রে দেখেন 0.5, 0.5, এটা হচ্ছে আননোন, কারণ দুইটাই কিন্তু সেম। সে স্পোর্টসও লাইক করতে পারে, আবার আমাদের যে টেক বা তথ্য প্রযুক্তি সম্পর্কিত জিনিসগুলো সেগুলো লাইক করতে পারে। আবার দেখেন ডেভের ক্ষেত্রে কি হচ্ছে 0.2, 0.8, তাহলে সে স্পোর্টস হচ্ছে পছন্দ করে এবং সবচেয়ে বেশি পছন্দ করে সে টেক জাতীয় জিনিস, কারণ মোস্টলি এখানে মানটা বেশি। আবার দেখেন মান কোথায় বেশি? এখানে এখানে হচ্ছে 0.9, এখানে মানটা বেশি। এটা কি? স্পোর্টস, আর এটা হচ্ছে টেক, তাই না? তাহলে সে স্পোর্টস বেশি লাইক করে টেকনোলজির তুলনায়। এখন কি বলা হয়েছে কোশ্চেনে? যে ইউজিং জিএনএন প্রেডিক্ট ক্যারলস ট্রু ইন্টারেস্ট বেসড অন হিজ ফ্রেন্ড। অর্থাৎ ক্যারল কোথায় আছে? ক্যারল দেখেন এখানে আছে। ক্যারল কি পছন্দ করে? ক্যারল হচ্ছে তার প্রেডিকশন দেওয়া আছে 0.5, 0.5, এখান থেকে প্রেডিক্ট করা যাচ্ছে না। তাহলে আপনাকে তাদের ফ্রেন্ড যে ক্যারলের সঙ্গে কানেক্টেড আছে অ্যালিস আর ডেভ, দেখেন অ্যালিসের মান কত? 1.0, 0.0, আর ডেভের জন্য কত দেওয়া আছে? 0.2, 0.8। কারণ এই যে এইটা, এই মানটা অ্যালিসের জন্য, এই মানটা ডেভের জন্য, এই মানটা, এটাকে নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। কেন? কারণ বলা হয়েছে যে আমাদেরকে এই ক্যারলের যে ফ্রেন্ড গুলো, তাদের সঙ্গে ক্যারলের সঙ্গে কানেক্টেড ফ্রেন্ড আছে হচ্ছে অ্যালিস আর ডেভ, বব আর এফ কিন্তু কানেক্টেড নাই, তাই না? কোনো এস দিয়ে কানেক্টেড তাদের সঙ্গে নাই। এই জন্য হচ্ছে এই দুইটা আহ, ইয়েকে নিয়ে, ফ্রেন্ডকে নিয়ে আমরা ক্যারলের জন্য দেখবো যে তার কি পছন্দ হয় আর কি। তা আসেন আমরা এখন স্টেপ ওয়ানে যাই। দেখেন আমরা অ্যালিস আর ডেভকে নিয়ে নিছি, যেহেতু ক্যারলের নেইবার তারা ছিল, তাদের মানগুলো আমি কোশ্চেন থেকে এই যে জাস্ট এই মানগুলো অ্যালিসের জন্য এইটা এবং ডেভের জন্য এই মানটা লিখে নিছি। ক্লিয়ার? আর কিছু করিনি। এবার আমাদের কি করতে হবে? আমাদের এখান থেকে এক মেসেজকে অ্যাগ্রিগেট করতে হবে। সেটা কি হবে? আমরা মিন ক্যালকুলেশন করার মাধ্যমে এটা বের করব। এই যে দুটা মান আমরা পেলাম অ্যালিস এবং ডেভের, এই মানটাকে থেকে আমরা এখন মেসেজ ফরম্যাটে অ্যাগ্রিগেট করব। সেটা কিরকম হবে? এখান থেকে আমরা মিন লিখে নিলাম এবং এই মানটা প্লাস আকারে লিখে নিলাম। তাহলে আমরা ম্যাট্রিক্স হিসেবে প্লাস করি 0.1 প্লাস 0.2, অর্থাৎ এই প্রথম মানটা এবং এই প্রথম মানটা ডিভাইড বাই টু। টু কেন হলো? কারণ এখানে দুজন আছে, অ্যালিস আর ডেভ দুজন মানুষ, এই জন্য টু হলো, ডিভাইড বাই টু। কমা আবার সেকেন্ড মানটা, এখানকারও সেকেন্ড মানটা ডিভাইড বাই টু। তো এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি 1.2 ডিভাইড বাই টু, আর এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি 0.8 ডিভাইড বাই টু। তাহলে ক্যালকুলেশন সম্পূর্ণ যদি করি, ডিভাইড করার পর এখানে আসছে 0.6, এখানে ডিভাইড করার পর আসছে 0.4। তাহলে আমরা মেসেজটাকে পেয়ে গেলাম, আমাদের মেসেজকে অ্যাগ্রিগেট করা হয়ে গেল দুটো কম্বাইন করে। ঠিক আছে, এখন কাজটা কি? এখন কাজটা হচ্ছে স্টেপ টুতে আমাদেরকে মানে কম্বাইন করতে হবে। তো ক্যারলের জন্য দেখেন দেওয়া ছিল কত? ক্যারলের জন্য আমাদের মান দেওয়া ছিল কোশ্চেনে 0.5, 0.5, তাই না? তো আমরা এখন এই মানটাকে লিখে নিলাম। আর আমাদের যে মেসেজকে আমরা অ্যাগ্রিগেট করলাম স্টেপ ওয়ানে, এই যে স্টেপ ওয়ানে যে মেসেজকে অ্যাগ্রিগেট করলাম মান কত ছিল? যেটাকে অ্যাগ্রিগেট করার পরে 0.6, 0.4। ক্লিয়ার? এখন এই মানটাকেও লিখে নিলাম। এখন কি করতে হবে? কম্বাইন করতে হবে। কম্বাইন মানে কি? যোগ করা। তাহলে হচ্ছে কেরলের প্রথম মানটা 0.5 প্লাস 0.6 কমা 0.5 প্লাস 0.4 যোগ করার পর এখানে আসছে 1.1, আর এখানে মানে এই পার্টটুকুর জন্য আসছে 1.1, আর এই পার্টটুকু যোগ করলে আসছে 0.9। ক্লিয়ার? স্টেপ টুর কাজও হয়ে গেল। এখন কথা হচ্ছে সবসময় কি এখানে দুইজনে থাকবে? না। দেখেন এখানে যদি ক্যারলের সঙ্গে ববের থাকতো কোনো কানেকশন,
এজ দিয়ে, তাহলে আমরা ববের জন্য যে মানটা দিয়েছে সেটাকে নিয়েও কাজ করতাম। যেহেতু কানেকশন নাই সেজন্য আমরা নিলাম না। যে যতগুলো নেইবারের সঙ্গে কানেক্টেড সবগুলোকে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? যদি তিনটা কানেক্টেড থাকতো, যদি এখানে কানেক্টেড থাকতো তাহলে কিন্তু এখানে আমাদের তিনটা মান আসতো এবং এখানে 3 দিয়ে ডিভাইড হতো, কারণ এখানে তখন 3জন মানুষ থাকতো। সেক্ষেত্রে যেহেতু দুজন আছে তো আমরা দুইজনকে মানে দুজনের মানকে নিয়ে কাজ করছি এবং 2 দিয়ে ডিভাইড করছি। ক্লিয়ার কনসেপ্টটা? এরপরে তো স্টেপ টুতে আমরা কম্বাইন করলাম ক্যারল আর তার ফ্রেন্ডদের যে মেসেজটা, সেটাকে কম্বাইন করার পরে স্টেপ থ্রিতে আমরা কি করব, ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করব কিসের মাধ্যমে? আমাদের দেখেন একটা ইনিশিয়াল ওয়েট কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল, এবং আমরা এই যে কম্বাইন ভ্যালুটা পেলাম, এই কম্বাইন ভ্যালুর সঙ্গে এখন ইনিশিয়াল ওয়েটকে গুণ করার পরে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের যে মানটা ট্রান্সফর্ম করার পরে সেইটা। দেখেন ইনিশিয়াল ওয়েট কিন্তু এখানে দেওয়া আছে কোশ্চেনে, গিভেন, ঠিক আছে? কারণ এই মানটাকে আমরা জাস্ট কি করলাম, এখানে বসিয়ে দিলাম। আর এই যে আমরা স্টেপ টুতে যে কম্বিনেশন করে যে মানটা পেলাম, কম্বাইন ভ্যালু, যেটা কম্বাইন ভ্যালুটাকে এখানে গুণ আকারে নিয়ে নিলাম। এখানে দেখেন গুণ করতে হবে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। তাহলে গুণ করলে গুণের নিয়মটা কি? প্রথম ভ্যালু ইন্টু এখানকার প্রথম ভ্যালু, এখানকার দ্বিতীয় ভ্যালু ইন্টু এখানকার দ্বিতীয় ভ্যালু, আবার এখানকার নিচেরটার প্রথম ভ্যালু ইন্টু প্রথম ভ্যালু ইন্টু নিচেরটা দ্বিতীয় ভ্যালু ইন্টু নিচেরটা দ্বিতীয় ভ্যালু। এই যে জাস্ট এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করবেন। মানে ম্যাট্রিক্স গুণের নিয়মটা কি? এইটা গুণ এইটা যোগ সেকেন্ড ভ্যালু গুণ নিচেরটা, তাই না? তাহলে এখানে আসছে 0.61। আর আবার দেখেন এখানকার প্রথম ভ্যালু ইন্টু 0.1 প্লাস এখানকার সেকেন্ড ভ্যালু ইন্টু 0.9। এটা ক্যালকুলেশন করলে আসে 0.59। তাহলে 0.61 আর 0.59 আমরা পেয়ে গেলাম। এখন দেখেন স্টেপ ফোরে কি হবে? স্টেপ ফোরে হচ্ছে আমরা রেলওয়ে অ্যাপ্লাই করব। এখন দেখেন রেলওয়ের কাজটা কি, এটা কিন্তু আমরা নিউরাল নেটওয়ার্কে পড়ে আসছিলাম, সেটা কি মনে আছে? রেলওয়ের কাজটা হচ্ছে যে কোনো নেগেটিভ মান পাই তাহলে সেই মানটাকে তারা জিরো করে দেয়, আদারওয়াইজ যদি পজিটিভ মান পাই সেটাকে সে এরকমই রাখে। দেখেন আমাদের দুটা মানে কিন্তু এই যে এখানে স্টেপ থ্রিতে কম্বাইন মানে সরি ট্রান্সফরমেশন করার পরে কিন্তু দুটা মানে পজিটিভ আসছে, কোনো নেগেটিভ মান তো আসেনি, তাই না? দেখেন দুটা মানে পজিটিভ না? তো এখন কি হবে, আমাদের রেলো কি করে, জিরোর সঙ্গে কম্পেয়ার করে। যদি নেগেটিভ মান পাই তাহলে জিরো করে দেয়, যদি পজিটিভ মান পাই সেই মানটাই রাখে। যেহেতু এখানে পজিটিভ মান, তাহলে জিরোর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে 0 থেকে 0.61 অবশ্যই বড়, যেহেতু রেলোতে ম্যাক্স ভ্যালু ইউজ করা হয় জিরোকে নিয়ে। তাহলে অবশ্যই এখানে মানটা 0.61 থাকলো, এবং আবার সেকেন্ড ভ্যালুর সঙ্গে জিরোকে কম্পেয়ার করলো, তাহলে 0 থেকে 0.59 বড়, তাহলে 0.59 এখানে বসে গেল, কোনো চেঞ্জ হলো না। যে এরকম মানটা আমাদের ট্রান্সফরমেশন করার পরে ছিল, রেগুলো অ্যাপ্লাই করার পরও সেই মানটাই আছে, কারণ এখানে সব পজিটিভ ভ্যালু ছিল। এখন দেখেন কথাটা হচ্ছে যদি এখানে নেগেটিভ ভ্যালু থাকতো সেক্ষেত্রে কি হতো, সেটার জন্য দেখিয়ে দিচ্ছি। ধরেন আমাদের কম্বাইন্ড ভ্যালু আগেরটাই আছে এবং এখানে ওয়েটের ভ্যালু একটু চেঞ্জ করা হয়েছে যাতে এখানে কোনো একটা নেগেটিভ ভ্যালু আসে, তারপরে যেটা রেলওয়ে অ্যাপ্লাই করে তাহলে কি আসবে সেটা আমরা যাতে বুঝতে পারি। তো আমরা একটু ওয়েটটা চেঞ্জ করছি সেম কম্বাইন্ড ভ্যালু রেখে, জাস্ট বোঝানোর জন্য আর কি, যে রেলু কিভাবে আমাদের কাজ করে। তো আমরা কি করব, আমরা ওয়েটের সাথে কম্বাইন্ড ভ্যালুকে গুণ করব, তাই না? তো নর্মাল যেরকম ম্যাট্রিক্স গুণ আমরা করে থাকি, জাস্ট গুণ করলাম, করার পরে আমাদের মান আসছে -0.39 -0.19। তো দেখেন দুইটা ভ্যালু কিন্তু মাইনাস আসছে, তাই না? তো আমাদের রিয়েলও অ্যাপ্লাই করি তাহলে কি হবে, ম্যাক্স 0 - 0.39 0, আবার এখান থেকে ম্যাক্স 0 - 0.19। এখানে দেখেন ম্যাক্স ভ্যালু কি, 0 থেকে -0.39 ছোট, তাহলে জিরো বড় ম্যাক্স ভ্যালু, তো এখানে জিরো আসলো। আবার দেখেন এখানে নেগেটিভ ভ্যালু থেকে জিরো অবশ্যই বড়, এখানেও জিরো আসলো। তাহলে কি হলো, কি বুঝতে পারলাম, যে আমাদের যদি নেগেটিভ মান আসে সেক্ষেত্রে রেলো অ্যাপ্লাই করার ফলে আমাদের মানটা জিরো জিরো হয়ে যায়। আদারওয়াইজ যদি এরকম আগের মতন, অর্থাৎ আমাদের মূল যে এক্সাম্পলটা ছিল সেখানে কি হচ্ছিল, যে আমাদের যে মানটা অর্থাৎ পজিটিভ ছিল, এই যে মানটা পজিটিভ ছিল সেজন্য রেলো অ্যাপ্লাই করার পরেও কিন্তু সেই মানটাই রয়ে গেছে, এখানে জিরো হয়নি, যেহেতু এখানে নেগেটিভ মান নাই সেই জন্য। এখন কথা হচ্ছে দেখেন কোশ্চেনে কি বলা হয়েছিল, কোশ্চেনে বলা হয়েছিল যে ক্যারলের ইন্টারেস্টটা খুঁজে বের করতে। এখন দেখেন আমরা লাস্ট স্টেপ এসে রেলওয়ে অ্যাপ্লাই করার পরে এখানে পাইছি 0.61 আর 0.59। প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল স্পোর্টস, পরেরটা ছিল টেক, তাই না? দেখেন এই যে কোশ্চেনটা যদি খেয়াল করেন, এই যে প্রথম ভ্যালুটা ছিল স্পোর্টস, পরেরটা ছিল টেক, তাহলে আমাদের কি স্পোর্টস এর মান বেশি আসছে না টেকের তুলনায়? এই যে 0.61 তো 0.59 এর তুলনায় অবশ্যই বড়, তাই না? তো ক্যারল হচ্ছে স্পোর্টস এর প্রতি বেশি ইন্টারেস্টেড আমাদের টেকের মানে টেকনোলজি জাতীয় জিনিসের তুলনায়। তো এটাই হচ্ছে মেনলি এই জ্ঞান অ্যাপ্লাই করে বা জিএনএন ইউজ অ্যাপ্লাই করে আমাদের এক্সাম্পলটার সলিউশন। তো হোপফুলি আপনারা এক্সাম্পলটা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করছি ইজিভাবে এক্সপ্লেন করার জন্য, তারপর যদি বুঝতে পেরে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে থিওরিটিক্যাল পার্টও আসতে পারে, আবার ম্যাথমেটিক্যাল এরকম কোশ্চেনও আসতে পারে। ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসার পসিবিলিটি বেশি, বাট এখান থেকে মিক্সড টাইপের কোশ্চেন আসতে পারে, থিওরি প্লাস ম্যাথ দুটো একসঙ্গে আসতে পারে। তো এই জন্য আর কি থিওরিটিক্যাল পার্টও দেখালাম, ম্যাথ দেখিয়ে দিলাম।
তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।